2009 সালের কথা। ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস একটি বিশাল কার্গো জাহাজ নিয়ে সমুদ্রপথে রওনা দিয়েছিলেন, আর সেই সময় তার জাহাজে হামলা করেছিল সোমালিয়ান জলদস্যুরা। আসলে এই জলদস্যুরা ছোট স্পিডবোট ব্যবহার করে বড় বড় জাহাজগুলো দখল করত এবং নাবিকদের জিম্মি করে বিশাল অঙ্কের মুক্তিপণ আদায় করত। সেই সময় ক্যাপ্টেন ফিলিপস এই জলদস্যুদের হাত থেকে কিভাবে নিজেকে আর তার জাহাজের ক্রু মেম্বারদের রক্ষা করেছিল সেই ঘটনায় আজ আমরা জানব। এই মুভিটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়, যার নাম ক্যাপ্টেন ফিলিপস। মুভির শুরুতে দেখা যায় সোমালিয়ার সমুদ্র তীরে কিছু মানুষ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এরা আসলে ছিল সমুদ্রের জলদস্যু, যাদের ভয় পায় না এমন নাবিক খুব কমই আছে। তাদের মধ্যে একজন ছিল মুসে, যে নিজের ছোটখাটো দল নিয়ে সমুদ্রে ডাকাতি করতে চায়। একদিন তাদের দলের সর্দার আসে এবং বলে, তোমাদের এলাকায় অনেকদিন ধরে ভালো কোনো জাহাজ ডাকাতি করা হয়নি, তাই তোমাদের আবার সমুদ্রের সবচেয়ে বড় জাহাজে ডাকাতি করতে হবে, না হলে সবার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। সর্দারের কথা মতন তারা দুটি স্পিডবোট নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা করে। কিছুদূর গিয়ে তারা একটি বড় জাহাজে ওঠে। এই জাহাজটি তাদেরকে সাপ্লাই নেটওয়ার্ক এবং রেস্কিউ করার জন্য লিড দেয় এবং আক্রমণ করার জন্য তারা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে। কিছু দূর যাওয়ার পর তারা দূরবীনের সাহায্যে দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। ওই জাহাজটি মোম্বাসার দিকে যাচ্ছিল। তখন ডাকাতরা সেই জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে নেয়, ফলে জাহাজের ভেতরে ক্যাপ্টেনের সব কথাই তারা শুনতে পারে। এরপর সেই বড় জাহাজটিকে দেখানো হয়, যেটি একটি কার্গো শিপ ছিল। এই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল রিচার্ড ফিলিপস আগে থেকে জানতো তারা যে পথে এগোচ্ছে সেখানে তাদের বিপদ হতে পারে, আর তাদের আশেপাশে অন্য কোনো জাহাজ বা কার্গো শিপও ছিল না, তাই সে সবসময় সতর্ক ছিল। ক্যাপ্টেন ফিলিপস তার দূরবীন দিয়ে দেখতে পায় অনেক দূরে দুটি স্পিডবোট তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। এরপর সে জাহাজের রাডার স্ক্রিনে দেখতে পায় সেই বোট দুটো আসলে তাদের পিছু করছে। তখন ফিলিপস তার ক্রু মেম্বারদের বলে জাহাজ বাঁ দিকে ঘুরিয়ে নিতে। এরপর তারা যখন জাহাজ বাঁ দিকে ঘুরিয়ে নেয়, তখন ফিলিপস দেখে জাহাজের সাথে সাথে সেই বোট দুটোও বাঁ দিকে ঘুরে গেছে আর তাদের জাহাজ ফলো করছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। ফিলিপস বুঝতে পারে সমুদ্রের ডাকাতরা তাদের জাহাজ ডাকাতি করতে আসছে, তাই সে দ্রুত এই ইনফরমেশন আমেরিকার নেভিকে পাঠিয়ে দেয়। আমেরিকান অপারেটর ফিলিপসকে বলে, তোমরা জাহাজের সব দরজা জানালা বন্ধ করে দাও, তোমাদের যারা ফলো করছে হয়তো তারা সমুদ্রে মাছ ধরতে এসেছে। ক্যাপ্টেন ফিলিপস অপারেটরকে বলে, আমি জানি ওরা মাছ ধরতে আসেনি। একথা বলে সে ফোন রেখে দেয়। এরপর ক্যাপ্টেন তার দূরবীন দিয়ে আবার সেই বোট দুটিকে দেখে। তখন সে দেখতে পায় বোট দুটি তাদের খুব কাছাকাছি এসে গিয়েছে। যেহেতু বোট দুটি খুব কাছে এসে গিয়েছিল, তাই ক্যাপ্টেন বোটের ভেতর সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে দেখে বোটের ভেতরে সবার কাছে বন্দুক রয়েছে। এবার ক্যাপ্টেন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তাদের যারা ফলো করছে তারা আসলেই ডাকাত। তাই সে দ্রুত জাহাজের রেডিওর সাহায্যে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পুলিশের সাথে যোগাযোগ করতে পারছিল না। ফিলিপস বুঝতে পারে তাদের সকল কথাই ডাকাতরা শুনতে পাচ্ছে, তাই সে বুদ্ধি খাটিয়ে ফোনে পুলিশকে বলে, সমুদ্রে আমাদের জাহাজকে দুটো বোট ফলো করছে এবং সেখানে কিছু ডাকাত রয়েছে। একথা বলেই ফিলিপস তার ভয়েস পাল্টে ফেলে এবং বলে, 10 মিনিটের মধ্যে আর্মির হেলিকপ্টার তোমাদের সাহায্যের জন্য পৌঁছে যাবে। আসলে ক্যাপ্টেন ফিলিপসের সাথে পুলিশের কোনো কথাই হয়নি, সে পুরোটাই অভিনয় করছিল, কারণ সে জানতো তার সকল কথা ডাকাতরা শুনতে পাচ্ছে। তাই তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য সে এই বুদ্ধি খাটায়। এদিকে দেখা যায় ক্যাপ্টেনের বুদ্ধি কাজে লেগেছে। ডাকাতরা পুলিশের কথা শুনে এতটাই ভয় পায় যে তাদের মধ্যে এক দল ইউটার্ন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মুসে আর তার দল তখনও তাদের পিছু করতে থাকে, কারণ তাদের জীবনের মায়া কিছুটা নেই বললেই চলে। এটা দেখে ক্যাপ্টেন তার জাহাজের স্পিড কমিয়ে ডান দিক বাঁ দিক করে চালাতে থাকে, ফলে সমুদ্রে বড় বড় ঢেউ উঠছিল, আর এই ঢেউয়ের আঘাতে ডাকাতদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন তার জাহাজ দ্রুত চালিয়ে ওই ডাকাতদের থেকে অনেকটা দূরে চলে যায়। এরপর রাতে জাহাজের সব ক্রু মেম্বাররা মিটিং এ বসে। তারা বলে, ডাকাতরা যদি আবার জাহাজে হামলা করে তখন আমরা কি করব? ক্যাপ্টেন তখন বলে, আজ আমরা যেভাবে ডাকাতদের তাড়িয়েছি, কালও তেমন ভাবে তাদেরকে তাড়িয়ে দেব। এই কথা শুনে সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে, আমরা যদি এই পথে না গিয়ে অন্য রুট দিয়ে যাই তাহলেই তো ডাকাতরা আমাদের খুঁজে পাবে না। কিন্তু ক্যাপ্টেন বলে, আমরা এখন আফ্রিকার যে জায়গায় আছি সেখানে ডাকাতদের মোট 5টি টিম আলাদা আলাদা রুটে কাজ করে, তাই প্রত্যেক 300 মাইল পর পর আমরা ডাকাতদের সম্মুখীন হব। অতএব আমাদের রুট পরিবর্তন না করে সোজা মোম্বাসার দিকে যাওয়া উচিত। এরপর তারা মোম্বাসার দিকে রওনা হয়। পরের দিন সকালে ক্যাপ্টেন দেখে তাদের জাহাজের দিকে আবার একটি বোট পিছু করছে। তিনি সমুদ্র পুলিশকে ফোন করে, আবার পুলিশের সাথে তার কন্টাক্ট হয়েছিল। ক্যাপ্টেন পুলিশকে বলে, কিছু ডাকাত আমাদের পিছু নিয়েছে, আমাদের সাহায্য করুন। তখন পুলিশ বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমাদের জন্য একটি টিম পাঠাচ্ছি। কিন্তু ততক্ষণে ডাকাতরা তাদের জাহাজের অনেক কাছাকাছি চলে আসে এবং রেডিওর মাধ্যমে ক্যাপ্টেনকে সরাসরি হুমকি দেয় এবং বলে, জাহাজ থামিয়ে দাও, না হলে আমরা গুলি চালানো শুরু করব। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস তাদের কথার কোনো উত্তর দেয় না। ডাকাতরা যখন দেখে ক্যাপ্টেন তাদের কথা শুনছে না,
না তখনই তারা জাহাজের কন্ট্রোল রুমের দিকে গুলি করতে শুরু করে। ক্যাপ্টেন আর তার ক্রু মেম্বাররা নিচু হয়ে কোনো মতে জীবন বাঁচিয়ে নেয়। এরপর ক্যাপ্টেন নির্দেশ দেন জাহাজে জল কমান্ড সিস্টেম চালু করার জন্য। এই সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে জাহাজের চারপাশ থেকে প্রচন্ড বেগে পানি পড়তে শুরু করে, যার ফলে ডাকাতরা পানির সাথে তাল মেলাতে না পেরে বোট ঘুরিয়ে নিতে বাধ্য হয়। তবে হঠাৎ একটি জল কমান্ডে ফায়ারিং সিস্টেমের সমস্যা তৈরি হলে ডাকাতরা একটুখানি গ্যাপ পেয়ে যায়। আর এই সুযোগে মুসে আর তার দল জাহাজের কাছে আসে এবং একটা সিঁড়ি লাগিয়ে জাহাজে উঠে পড়ে। ডাকাতরা জাহাজে ওঠার পর আর কোনো উপায় নেই দেখিয়ে ক্যাপ্টেন তখন দ্রুত ওয়াকিটকির সাহায্যে সকল ক্রু মেম্বারদের বলেন, তোমরা তাড়াতাড়ি জাহাজের ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ো, আর যতক্ষণ পর্যন্ত আমি একটি গোপন পাসওয়ার্ড না বলবো ততক্ষণ পর্যন্ত কেউই ইঞ্জিন রুম থেকে বাইরে বের হবে না। এরপর দেখা যায় ডাকাত দল ক্যাপ্টেনের রুমে এসে ক্যাপ্টেনকে ঘিরে ধরেছে। তখন মুসে ক্যাপ্টেনকে বলে, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমাদের উদ্দেশ্য শুধু তোমাদেরকে দিয়ে মুক্তিপণ আদায় করা, তারপর আমরা চলে যাব। এই কথা শুনে ক্যাপ্টেন বলেন, এই জাহাজে শুধু খাবার দাবার আর কিছু ডকুমেন্ট আছে, তবে আমাদের কাছে মোট $30,000 আছে, তোমরা চাইলে টাকা নিয়ে যেতে পারো। মুসে কিছুটা মুচকি হেসে বলে, এই টাকা দিয়ে তো আমাদের হাত খরচও হবে না, কমপক্ষে $10 মিলিয়ন না হলে আমরা তোমাদের ছাড়বো না। এর উপরে এটা একটা আমেরিকান জাহাজ, তাই ডলার ইনকাম করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এরপর সে ক্যাপ্টেনকে বলে, তুমি তোমার সকল সাথীদের এখানে ডাকো। ক্যাপ্টেন তখন সবাইকে সেখানে আসার জন্য অ্যানাউন্স করে, কিন্তু সে কোনো পাসওয়ার্ড না বলায় সেখানে কেউ আসে না। তখন মুসে নিজে অ্যানাউন্স করে সবাইকে সেখানে আসার জন্য, কিন্তু এবারও সেখানে কেউ আসে না, কারণ ক্যাপ্টেন তো আগেই সবাইকে বলে দিয়েছিল যে সে যতক্ষণ পর্যন্ত গোপন পাসওয়ার্ড না বলবে ততক্ষণ যেন কেউ উপরে না আসে। এরপর মুসে বলে, আমরা নিচে যাব আর সবাইকে সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। একথা শুনে ক্যাপ্টেন ঠান্ডা মাথায় বলেন, ঠিক আছে, তবে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে নিচে ইমার্জেন্সি রুমের লাইট যেন বন্ধ না হয়। যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে আমরা সেখানে কিছুই দেখতে পাবো না। ক্যাপ্টেন যখন এসব কথা বলছিল তখন সে সবার আড়ালে ওয়াকিটকি সুইচ অন করে দিয়েছিল, যাতে করে নিচে তার সাথীরা সব কথা শুনতে পায়, আর তারা ক্যাপ্টেনের কথা শুনে দ্রুত ইমার্জেন্সি সুইচ বন্ধ করে দেয়। এরপর একজন ক্রু মেম্বার জেনারেটর বন্ধ করতে চলে যায় আর একজন চলে যায় জল আনতে। অন্যদিকে ক্যাপ্টেনের সাথে মুসে আর তার একজন সাথীকে নিয়ে জাহাজের নিচে নেমে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইচ্ছে করে তাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল, যেখানে জাহাজের কোনো ক্রু মেম্বার ছিল না। কিন্তু যেতে যেতে মুসে জাহাজের একটি ম্যাপ দেখতে পায়। ম্যাপ দেখে মুসে ক্যাপ্টেনকে বলে, আমি প্রথমে ইঞ্জিন রুমে যেতে চাই। ক্যাপ্টেন জানতো তার সাথীরা এখন ইঞ্জিন রুমেই লুকিয়ে আছে, তাই সে তাদেরকে বাঁচানোর জন্য মুসেকে নানাভাবে ভুলিয়ে রাখতে চায়। কিন্তু মুসে ঠিকই বুঝতে পারে যে তারা হয়তো ইঞ্জিন রুমেই আছে, তাই সে জোর করে ইঞ্জিন রুমে যেতে চায়। ফিলিপস তখন বলে, ঠিক আছে, তবে ইঞ্জিন রুম খুব গরম, তাই আমাদের সাথে করে খাবার জল নিয়ে যেতে হবে। এরপর ক্যাপ্টেন ডাকাতদের সঙ্গে জল আনতে রুমে আসেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তার একজন ক্রু মেম্বারও সেখানে জল নিতে এসেছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওঠেন। এদিকে মুসে রুমে ঢুকতে যাচ্ছিল। ক্যাপ্টেন তখন মুসেকে বলে, তুমি খালি পায়ে রুমের ভেতরে গেলে পায়ে চোট পেতে পারো। একথা শুনে মুসে রুমে প্রবেশ করে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যাপ্টেনের এই কথা সেখানে থাকা ক্রু মেম্বারটা শুনে ফেলে, আর তখন সে ওয়াকিটকির সাহায্যে বাকি সাথীদের বলে দেয় যে ডাকাতরা খালি পায়ে আছে আর ওরা তোমাদের দিকে যাচ্ছে, তোমরা দ্রুত জাহাজের সামনে কাঁচের টুকরো সরিয়ে দাও। এরপর ইঞ্জিন রুমে থাকা ক্রু মেম্বাররা দরজার সামনে কাঁচের টুকরো সরিয়ে দেয়। ডাকাতরা যখন সেখানে পৌঁছায় তখন তাদের মধ্যে একজনের পায়ে সেই কাঁচের টুকরো ঢুকে যায়, তবে তারপরও তারা ইঞ্জিন রুমের ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ইঞ্জিন রুমের লাইট বন্ধ হয়ে যায়, কারণ যে ক্রু মেম্বারটা জেনারেটর বন্ধ করার জন্য গিয়েছিল সে জেনারেটর বন্ধ করে দিয়েছে। এতে করে মুসে প্রচন্ড রেগে যায়। সে ক্যাপ্টেনকে বলে, এসব কি হচ্ছে? ক্যাপ্টেন তাকে বলে, আমি তো তোমার সাথে প্রথম থেকেই রয়েছি, আমি কিছু জানি না, আমাদের এখন জাহাজের উপরে চলে যাওয়া উচিত। মুসে তখন ক্যাপ্টেনকে আর তার সঙ্গে থাকা ডাকাতকে নিয়ে জাহাজের উপরে চলে যেতে বলে। সে আরো বলে, আমি একাই তোমার বাকি সাথীদের খুঁজে বের করব। এরপর ক্যাপ্টেন ডাকাতদের ওই সাথীকে নিয়ে জাহাজের উপরে চলে আসে। অন্যদিকে মুসে একা ইঞ্জিন রুমে জাহাজের ক্রু মেম্বারদের খুঁজছিল। মুসেকে একা পেয়ে জাহাজের ক্রু মেম্বাররা তার উপর আক্রমণ করে এবং তাকে বন্দী করে ফেলে। এরপর ক্রু মেম্বাররা ওয়াকিটকির সাহায্যে ডাকাতদের জানায়, তোমাদের সর্দারকে আমরা বন্দী করে ফেলেছি, তোমরা আমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাদের সর্দারকে মেরে ফেলবো। তখন ক্যাপ্টেন মুসেকে বলে, আমি জানি তোমাদের কাছে কোনো বোট নেই, তাই তোমরা আমাদের জাহাজে থাকা লাইফ বোটটা নিতে পারো আর তার সাথে $30,000 এখান থেকে নিয়ে যেতে পারো। মুসে ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে যায়। এরপর ফিলিপস $30,000 ডাকাতদের দিয়ে দেয় এবং লাইফ বোট কিভাবে চালাতে হয় তা ডাকাতদের শিখিয়ে দেয়। এরপর মুসেকে ছেড়ে দেওয়া হয়। মুসে লাইফ বোটের দিকে যাওয়ার সময় পেছনে থাকা এক ডাকাতকে ইশারা করে, আর তখনই ওই ডাকাত বন্দুকের পেছনের অংশ দিয়ে ক্যাপ্টেনকে আঘাত করে।
তারা ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয়। এরপর তারা লাইফ বোট নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য লাইফ বোটের পিছন পেছন জাহাজের ক্রু মেম্বাররা তাদের জাহাজ নিয়ে এগোতে থাকে। অন্যদিকে ইউএস নেভি ক্যাপ্টেন ফিলিপসের কিডন্যাপের কথা জেনে যায়, তাই তারা দ্রুত একটি ড্রোন সেখানে পাঠিয়ে দেয়। ড্রোনের সাহায্যে তারা ডাকাতদের গতিপথ ফলো করতে থাকে। এদিকে ডাকাতরা ক্যাপ্টেনকে নিয়ে সোমালিয়া যাচ্ছিল, যেখানে আরো অনেক ডাকাত রয়েছে। সেখানে গিয়ে তারা ক্যাপ্টেনের জীবন বাঁচানোর জন্য অনেক টাকা চাইবে, কারণ আমেরিকানরা একজন নাবিকের জন্য $1,000,000 দিতেও কার্পণ্য করবে না। এরপর দেখা যায় ইউএস নেভির একটা বিশাল যুদ্ধ জাহাজ ডাকাতদের লাইফ বোটের কাছে পৌঁছে গিয়েছে। নেভির জাহাজ দেখে ডাকাতরা ভয় পেয়ে যায়। তখন নেভির কমান্ডার ডাকাতদের বলে, আমরা তোমাদের এখান থেকে যেতে দেব, কিন্তু তার আগে তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও। উত্তরে মুসে বলে, আমাদের $10,000,000 দিতে হবে, তাহলেই আমরা ক্যাপ্টেনকে ছেড়ে দেব। তখন নেভির অফিসার বলে, এত টাকা আনতে কিছুটা সময় লাগবে, ততক্ষণে আমরা তোমাদের খাবার আর জল দিতে আসতে যাই। মুসে অফিসারের কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে খাবার আর জল এই দুটির কিছুই ছিল না। এরপর ইউএস নেভিরা দুটি ছোট বোট নিয়ে লাইফ বোটের কাছে আসে। তারা বলে, আমরা প্রথমে ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। তখন মুসে ক্যাপ্টেন ফিলিপসের মাথা বাইরে বের করে তাদেরকে দেখায়। ক্যাপ্টেন ফিলিপস তখন নেভি অফিসারদের উদ্দেশ্যে বলে, আমার পরিবারকে জানে আমি কোথায় আছি। অফিসার জানান তার পরিবারকে সবকিছুই জানানো হয়েছে। এরপর ফিলিপস বলে, আমার পরিবারকে জানিয়ে দিও আমি লাইফ বোটের 15 নম্বর সিটে আছি। ক্যাপ্টেন ফিলিপস আসলে এই কথাটা ইউএস নেভির উদ্দেশ্যে বলেছিল। ডাকাতরা লক্ষ্য করে ক্যাপ্টেন ফিলিপস অফিসারদের সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে, তাই তারা সতর্ক করার জন্য ক্যাপ্টেন ফিলিপসের কানের পাশ দিয়ে একটি গুলি চালায়। গুলি শব্দ শুনে নেভি অফিসাররা সেখান থেকে ফিরে আসে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, আর কিছুটা দূরে গেলেই ডাকাতরা সোমালিয়াতে পৌঁছে যাবে। আর একবার যদি ডাকাতরা সোমালিয়াতে পৌঁছে যায়, তাহলে ক্যাপ্টেনকে খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে। এদিকে ক্যাপ্টেন ফিলিপস ডাকাতদের জানায় তার টয়লেটে যেতে হবে। ডাকাতরা একজন সঙ্গীকে তার সঙ্গে পাঠায়। ক্যাপ্টেন তখন ওই ডাকাতকে একা পেয়ে তাকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। দূর থেকে ইউএস নেভি ঘটনাটি লক্ষ্য করে, কিন্তু তারা রাতের অন্ধকারে কিছুই বুঝতে পারে না যে সেখানে আসলে কি হয়েছে। ইউএস নেভি সেদিকে যাওয়ার আগেই মুসে তখন দ্রুত লাইফ বোট নিয়ে গিয়ে আবার ক্যাপ্টেনকে ধরে ফেলে। এদিকে ইউএস নেভির সিল টিম তাদের হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়, এবং তারা ডাকাতদের লাইফ বোটের চারদিকে ঘিরে ফেলে। এরপর ইউএস নেভির অফিসার মুসের সাথে যোগাযোগ করে এবং বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন এখান থেকে তোমরা সোমালিয়াতে যেতে পারবে না। তবে তোমরা যদি ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলে আমরা তোমাদের এখান থেকে যেতে দেব। কিন্তু মুসে জানতো তারা যদি ক্যাপ্টেনকে ছেড়েও দেয় তবুও তাদেরকে ইউএস নেভি এখান থেকে যেতে দেবে না। তাই মুসে ক্যাপ্টেনকে লাইফ বোটের বাইরে নিয়ে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, কেউ যদি একটু চালাকি করো তাহলে আমি ক্যাপ্টেনকে মেরে ফেলবো। ঠিক তখনই একজন নেভি অফিসার বলে, আমরা তোমাদের জন্য টাকার ব্যবস্থা করে ফেলেছি, তাই তোমাদের মধ্যে একজনকে আমাদের জাহাজে আসতে হবে। মুসে টাকার লোভ সামলাতে না পেরে অফিসারের কথায় সে জাহাজে যেতে রাজি হয়ে যায়। তখন মুসেকে নিয়ে যাওয়ার জন্য ডাকাতদের পাশে নেভির দুটি বোট আসে, আর এই সুযোগে তারা লাইফ বোটের সঙ্গে একটি দড়ি বেঁধে দেয়, যাতে করে নেভি অফিসার তাদের বোটটিকে কন্ট্রোল করতে পারে। এরপর দেখা যায় ওই বোটে নেভি অফিসার চুপচাপ একটি ডিভাইস লাগিয়ে দিয়েছে, যার মাধ্যমে ওই বোটের ভেতরে সমস্ত কথাবার্তা ইউএস নেভি শুনতে পাবে। এরপর ইউএস নেভি ফিলিপসকে পরার জন্য একটি ড্রেস দেয়, আর তাকে বলে, এই ড্রেসটা পরে তোমার সিটে বসে পড়ো, মানে 15 নম্বর সিটে। এরপর ইউএস নেভি মুসেকে সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে লাইফ বোটের উপর ইউএস নেভির বড় বড় লাইট দিয়ে ফোকাস করা হয়, যার কারণে ডাকাতরা সামনে কিছুই দেখতে পারে না। এরপর দেখা যায় ইউএস নেভির স্নাইপাররা বাকি 3 জন ডাকাতের উপর নিশানা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু একসাথে সবাইকে নিশানায় আনা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে ইউএস নেভি যে দড়ি দিয়ে ডাকাতদের লাইফ বোট বেঁধে দিয়েছিল, সেই দড়ি ধরে টানতে টানতে তারা লাইফ বোটকে নিজেদের কাছে আনার চেষ্টা করছিল। এদিকে ক্যাপ্টেন ফিলিপস ভাবে সে হয়তো আর বাঁচবে না, তাই সে তার পরিবারকে চিঠি লিখতে শুরু করে। এটা দেখে একজন ডাকাত খেপে গিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে অনেক মারধর করে এবং তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে, আর তার চোখও বেঁধে দেয়। এরপর এক ডাকাত বলে, আমাদের সাথে এরা গেম খেলছে। তাই ডাকাতরা ঠিক করে ক্যাপ্টেন ফিলিপসকে তারা গুলি করে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় ইউএস নেভি স্নাইপারদের নিশানায় একসাথে 2 জন ডাকাত চলে এসেছে, তাই তারা লাইফ বোটের দড়ি টানা বন্ধ করে দিতে বলে। লাইফ বোটের দড়ি টানা বন্ধ করে দেওয়ার সাথে সাথে বোটে একটা জোরে ধাক্কা লাগে, যার ফলে 3 জন ডাকাতি স্নাইপারদের নিশানায় চলে আসে, আর সঙ্গে সঙ্গে স্নাইপাররা গুলি করে দেয়, ফলে 3 জন ডাকাতি সেখানে মারা যায়। এদিকে মুসে এসব ঘটনার কিছুই জানতো না। যখন নেভি অফিসাররা কনফার্ম করে ফেলে যে 3 জন ডাকাতি মারা গেছে এবং ক্যাপ্টেন ফিলিপস সুরক্ষিত আছে, তখন তারা সঙ্গে সঙ্গে মুসেকে বন্দী করে ফেলে এবং তাকে অ্যারেস্ট করে। এরপর নেভি অফিসাররা ক্যাপ্টেন ফিলিপসকে সেখান থেকে উদ্ধার করে নেয়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা একটি সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের প্রায় 1 বছর সময় লেগেছিল, এবং 1 বছর পর তিনি আবার তার ডিউটিতে ফিরে এসেছিলেন। অন্যদিকে জলদস্যুদের সর্দার মুসেকে আমেরিকান আদালতে 33 বছরের সাজা দেওয়া হয়। তো সবশেষে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য।